আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি অন্য মঞ্চের আলাপচারিতায়। বাংলাদেশের ইতিহাসে সব থেকে বড় নপুংসক অর্থাৎ কাপুরুষকে জানেন? বলতে পারবেন? যারা অনেক বুদ্ধিমান, অনেক চতুর, তারা ইতিমধ্যে বুঝে গেছেন যে আমি কাকে নিয়ে কথা বলতে চাচ্ছি। এই নপুংসক আসলে কে বা কারা বা কোন সম্প্রদায় বা কোন গোষ্ঠী? যারা ধরতে পেরেছেন তারা অনেক চালাক, অনেক বুদ্ধিমান, আর যারা ধরতে পারেন নাই তাদের উদ্দেশ্যে বলছি, বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী ইতিহাসে সব থেকে বড় সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। জামাতের এই সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান 5 আগস্টের পর প্রথমে বাংলাদেশের দায়িত্ব নিয়েছিল। 5 আগস্টের পর বললে ভুল হবে, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশ ত্যাগের পর 5 আগস্ট সেনাপ্রধান যখন তার বক্তব্য দিলেন, তিনি দেশের জাতির দায়িত্ব নিয়েছিলেন। তিনি বলেছিলেন আর কোনো হামলা হবে না, দেশে তিনি একটা সুশৃঙ্খল পরিবেশ পরিস্থিতি দেখতে চান, দেশ স্থিতিশীল হোক। 5 আগস্ট থেকে 8 আগস্ট 3 দিন বাংলাদেশে কোনো সরকার ছিল না, যেহেতু সেনাপ্রধান 5 আগস্ট জাতির এবং দেশের দায়িত্ব নিয়েছিলেন। সুতরাং 5 আগস্ট থেকে 8 আগস্ট বাংলাদেশে যতগুলা হত্যাকাণ্ড হয়েছে, বাংলাদেশে যতগুলো অপকর্ম হয়েছে, যত সব নৈরাজ্য হয়েছে, প্রত্যেকটার দায়ভার এই সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে স্বাভাবিকভাবে নিতে হবে। আইনের কথাই বলেন, সংবিধানের কথাই বলেন, কিংবা অন্য কোনো যুক্তিতর্ক সামনে নিয়ে আসেন না কেন, ওয়াকারকে এই দায়টুকু নিতে হবেই। এইটা কিন্তু এড়িয়ে যাওয়ার কোনো প্রশ্নই আসে না, কোনোভাবেই পসিবল না। এরপর বাংলাদেশ সেনাবাহিনীর একটা চেইন অফ কমান্ড আছে। বাংলাদেশ সেনাবাহিনীতে সেনাপ্রধানের কথার বাইরে আসলে কোনো কিছু হয় না। সেনাপ্রধান এবং সিনিয়র অফিসাররা দায়িত্ব নিয়ে যেটা করার চেষ্টা করেন তারা সেটাই করে, অর্থাৎ বাংলাদেশ সেনাবাহিনী সেটাই করে। সেনাবাহিনীর চেইন অফ কমান্ড ভেঙে গেছে, এরকম একটা রিউমার মার্কেটে ছড়িয়ে দেওয়া হয়েছিল। সেটাতে আমরাও পা দিয়েছিলাম সেই ফাঁদে, কিন্তু সেটা আসলে সত্যিকার কথা নয়। বাংলাদেশ সেনাবাহিনীতে মুক্তিযুদ্ধপন্থী একাধিক অফিসার আছে, বাংলাদেশপন্থী আছে, মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির একাধিক ব্যক্তিবর্গ আছে, কিন্তু তারা সংখ্যায় অতি নগণ্য। কারণ গত 15 বছরে আওয়ামী লীগের দুর্বৃত্ত চুরবাটপার গুলা সেনাবাহিনীতে পদায়ন করেছে বড় বড় পদে। সেই জামাতি, সেই বিএনপি, সেই পাকিস্তানি ভাবাদর্শের যারা অফিসার, যারা কর্মকর্তা, তাদেরকে। সুতরাং নেতৃত্ব স্থানীয় পর্যায়ে আওয়ামী লীগের যারা আছে তারা অনেকটা কোণঠাসা হয়ে পড়ে আছে, কারণ সেনাপ্রধান খোদ একটা গাদ্দার, একটা জামাতি প্রোডাক্ট, একটা জামাতের পাইটু বা জামাতের চামচা বা জামাতের দালাল, হোয়াটএভার যাই বলেন না কেন, সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। এবং বাংলাদেশ সেনাবাহিনী 5 আগস্টের পর সেনাবাহিনী কি কি করেছে আপনাদের মনে পড়ে? সাভারে শ্রমিক হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত হয়েছিল সেনাবাহিনী, অর্থাৎ আশুলিয়াতে একটা শ্রমিককে হত্যা করেছিল এই বাংলাদেশ সেনাবাহিনী। এটা কি বাংলাদেশ সেনাবাহিনী? মোটেও না, এটা হচ্ছে পূর্ব পাকিস্তান সেনাবাহিনী। তো পূর্ব পাকিস্তান সেনাবাহিনী এরপর কি করেছে? গোপালগঞ্জে গণহত্যা চালিয়েছে, 5 জনকে গুলি করে হত্যা করেছে এনসিপির টুকাইদেরকে প্রটোকল দিতে গিয়ে। এনসিপির টুকাইদেরকে এপিসিতে করে তাদেরকে প্রটোকল দিয়ে, প্রোটেকশন দিয়ে গোপালগঞ্জ থেকে বের করে এরপর গোপালগঞ্জে গণহত্যা চালিয়েছে সেনাবাহিনী। ওয়াকার যতবার বক্তব্য দিয়েছে আর কোনো মব চলবে না, আর কোনো প্রতিহিংসা রাজনীতি হবে না, বাংলাদেশ স্থিতিশীল হবে, বাংলাদেশ স্বাভাবিক হবে, বাংলাদেশে কেউ অস্বাভাবিক কোনো কর্মযোগে লিপ্ত হইতে পারবেন না। অনেক ধৈর্য ধারণ করেছি, আর ধৈর্য ধরতে পারবো না। সবাইকে ঐক্যের কথা বলেছেন, ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশ এবং বিদেশের বিভিন্ন পরাশক্তি কিংবা বিভিন্ন শত্রুর থেকে নিজেকে রক্ষা করতে হইলে, নিজেদেরকে রক্ষা করতে হইলে অবশ্যই আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। অর্থাৎ মুদ্রা কথা, ওয়াকার যতবার মবের বিরুদ্ধে কথা বলেছে বাংলাদেশে তত বেশি মব হয়েছে, এবং হাসনাতের মতো ছেলে, ব্যারিস্টার ফুয়াদের মতো ছেলে সেনাবাহিনীকে নিয়ে বিভিন্ন ধরনের গালিগালাজ করেছে, ক্যান্টনমেন্ট উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে। জুলাই জঙ্গিরা স্লোগান দিয়েছে ওয়াকার না হাসনাত, হাসনাত হাসনাত। ওয়াকারকে অপমান অপদস্থ করার জন্য যা যা করা দরকার জুলাই জঙ্গিরা সবকিছু সুনিপুণভাবে সম্পন্ন করেছে। তারপরেও এই ওয়াকারের বিবেকের দণ্ড দাঁড়ায়নি। তারপরেও সেনাবাহিনীর চেইন অফ কমান্ড কখনো একবারের জন্য তাদের সক্ষমতা প্রদর্শন করেনি। কি করেছে? বারবার জুলাই জঙ্গিদের পা চেটেছে। আসলে সত্যি কথা বলতে এনসিপি, ন্যাশনাল সিটিজেন পার্টি, এটা হচ্ছে বাংলাদেশ আর্মি, দুঃখিত, পূর্ব পাকিস্তান আর্মির পলিটিক্যাল উইংস। এটা আপনারা যে যে কথাই বলেন না কেন, এখানে ডিপ স্টেট জড়িত, জামাত জড়িত, ইউনুস জড়িত, হোয়াটএভার। এই এনসিপি হচ্ছে গিয়া বাংলাদেশ সেনাবাহিনী, দুঃখিত, পূর্ব পাকিস্তান সেনাবাহিনীর একটা পলিটিক্যাল উইংস হচ্ছে এনসিপি, কিন্তু এটা মাঠে মারা খেয়েছে। যদি পলিটিক্যাল উইংস না হতো, এদেরকে সেভ করার জন্য গোপালগঞ্জে সেনাবাহিনী গণহত্যা চালাইতো না। এটা একটা উদাহরণ বলতে পারেন, বাট এটার উপর ভিত্তি করে আমি এই ধরনের মন্তব্য করছি, ব্যাপারটা এরকম না। সেনাপ্রধানকে জায়নতা করা হয়েছে, একবারের জন্যেও এদের বিরুদ্ধে কোনো কথা বলেন নাই, উল্টো বলেছেন তারা ছোট মানুষ, তারা বড় হলে সবকিছু ঠিক হয়ে যাবে, বুঝে যাবে। অথচ আজকে 17 মাস পর সাতক্ষীরা জেলায় একটা যুবক
মোটর সাইকেল চালাচ্ছিল, তার মাথায় হেলমেট ছিল না। শুধুমাত্র তার মাথায় হেলমেট না থাকার অপরাধে সেই যুবককে পিটিয়ে হত্যা করেছে বাংলাদেশ বাহিনী। আসলে যে ছেলেটির কিন্তু হেলমেট ছিল না, তার মায়ের জন্য ওষুধ আনতে গিয়েছিল। ঠিক সে সময় টহলরত যে সেনাবাহিনী এটি আনুলিয়া ইউনিয়নে বিকাল থেকে টহল দিচ্ছিল। ঠিক সে সময় এই ছেলেটির সামনে পড়ার গাড়িতে 3 জনেরা ছিল। এরপরে এদেরকে কাকবসা বাজার এলাকায় তাদের কিন্তু নৃশংসভাবে পিটিয়ে যখন নিশ্চিত হয়েছে একেবারে একটা নিচু ডোবার মধ্যে ফেলে রেখে তারা কিন্তু চলে যায়। যাদের দায়িত্ব দেশের আইন শৃঙ্খলা রক্ষা করা, যাদের দায়িত্ব দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পাহারাদার হওয়া, আমাদের পার্বত্য চট্টগ্রাম অঞ্চল আদৌ বাংলাদেশের ভূখণ্ডের মধ্যে আছে কিনা আমরা কেউ জানি না। আমাদের প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি, আমাদের সেই প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন আদৌ আমাদের নিয়ন্ত্রণে আছে কিনা আমরা জানি না। হতে পারে আরাকান আর্মি নিয়ন্ত্রণে নিয়ে ফেলেছে, হতে পারে মিয়ানমার আর্মির একটা অংশ সেখানে নিয়ন্ত্রণ নিয়ে ফেলেছে। তবে এইটুক নিশ্চিত থাকেন, আরশা, আরাকান আর্মি ছাড়াও যতগুলা বিচ্ছিন্নতাবাদী সংগঠন আছে যারা পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে তাদের অপকর্ম সংগঠিত করে, তাদের অপকর্ম চালায়, বিভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করে, সেই গোষ্ঠী তো আছেই। পার্বত্য চট্টগ্রাম অঞ্চল বাংলাদেশ সেনাবাহিনী কোনোদিনও তাদের নিজেদের নিয়ন্ত্রণে নিতে পেরেছে? সেনাবাহিনী কখনো তাদের আধিপত্য বিস্তার করতে পেরেছে? পারেনি। এই শুকরা এরা শুধু খাইতে জানে, রাষ্ট্রের ট্যাক্সের টাকায় দামি দামি গাড়ি হাঁকাবে, সুন্দরী নারী বিয়ে করবে, গাদায় গাদায় বাচ্চা পয়দা করবে আর নাক ডেকে ঘুমাবে। এটা হচ্ছে বাংলাদেশ, দুঃখিত, পূর্ব পাকিস্তান সেনাবাহিনীর অন্যতম বৈশিষ্ট্য এবং পূর্ব পাকিস্তান সেনাবাহিনীর অন্যতম কমান্ডার ওয়াকারুজ্জামান। আপনাকে বলছি, ভালো হয়ে যান। শেখ পরিবারের জামাই আপনি, ভাইবেন না শেখ পরিবার আপনাকে সেভ করবে। বাংলাদেশের মানুষ যে কতটা জঘন্য, কতটা খারাপ, যেই জাতিকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এত কিছু দিয়েছেন, যে জাতির নারীকে ক্ষমতায়নের শীর্ষে নিয়ে গেছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, অর্থনৈতিকভাবে বাংলাদেশকে স্টেবল পর্যায়ে নিয়ে এসে পৌঁছিয়েছেন, তাকেও কিন্তু দেশ থেকে চলে যেতে হয়েছে বাধ্য হয়ে, এক প্রকার জীবন রক্ষার স্বার্থে। আর আপনি ওয়াকার কিছুই না, কেউ না। যা করছে আপনার বাহিনী, যা যা করেছেন, আওয়ামী লীগের উপর যে ধরনের নির্যাতন নিপীড়ন করেছেন, সাধারণ মানুষের উপর যে ধরনের নির্যাতন নিপীড়ন করেছেন, প্রত্যেকটার হিসাব কিন্তু ওয়াকার সাহেব দিতে হবে। আপনি যেই হন না কেন, যত ক্ষমতাশীল হন না কেন, যত ক্ষমতা ধরন না কেন, আপনার বাহিনীর প্রত্যেকটা অপকর্মের দায় আপনাকে নিতে হবে। কারণ সেনাবাহিনী চেইন অফ কমান্ডের বাইরে গিয়ে কোনো কিছু করে না। সেনাবাহিনী তাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা না বলে কোনো ধরনের সিদ্ধান্ত নেয় না। একটা যুবক রাস্তা দিয়ে বাইক চালাবে রাতের বেলা, শীতের রাত, সে যদি হেলমেট ব্যবহার না করে তাকে পিটিয়ে হত্যা করতে হবে, এটা বাংলাদেশের কোন সংবিধানের মধ্যে আছে? বাংলাদেশের কোন আইনের কোন ধারায় আছে? সেনাবাহিনীর কোন আইনের কোন ধারায় আছে? দয়া করে বিস্তারিত ব্যাখ্যা দেবেন। একটা যুবককে পিটিয়ে হত্যা করলো বাংলাদেশ সেনাবাহিনী, অথচ বাংলাদেশের প্রত্যেকটা মিডিয়া নীরব, বাংলাদেশের প্রত্যেকটা মিডিয়া মুখে পুরে চুপ করে বসে আছে। এ তো জঘন্য মিডিয়া পৃথিবীর ইতিহাসে কোথাও কেউ দেখেছেন? এই যারা শিখেছে দালালি, শিখেছে চামচামি, শিখেছে কিভাবে তেলবাজি করতে হয়। আর বাংলাদেশ বাহিনীর উদ্দেশ্যে একটাই বার্তা থাকবে, পৃথিবীটা গোলাকার, কখনো না কখনো দেখা হবেই। মুক্তিযুদ্ধের সপক্ষের মানুষ বাংলাদেশের ক্ষমতায় আসবে, আর আসলে এই পাকিস্তানপন্থী সেনাবাহিনীকে কি করে সেটাও আমরা দেখব। ভালো থাকবেন। বাংলাদেশে নতুন মার্কিন রাষ্ট্রদূত আসার পর থেকেই খুব ব্যস্ত সময় কাটাচ্ছেন। তিনি সবার সাথে মিটিং করছেন, নির্বাচন কমিশনে গিয়েছেন, নির্বাচন কমিশনে গিয়ে তিনি সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেছেন। তো শুরুতে আমি একটু শুনে নিই যে তিনি যে নির্বাচন কমিশনে গেলেন সেখানে তিনি সাংবাদিকদের কি বলেছেন। As I said all the way back to my confirmation hearing before the U.S. Senate, I am very excited about the upcoming elections. I'm very much looking forward to them and to seeing the outcome of those elections. The United States government does not take sides in Bangladesh's elections. The outcome of the election is for the Bangladeshi people and only the Bangladeshi people to decide. We are prepared to work with any government who the Bangladeshi people elect to represent them going forward. তিনি বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র কারো পক্ষ নেবে না। আমি জানি না তিনি নির্বাচন কমিশন থেকে বেরিয়ে হঠাৎ কেন সাংবাদিকদের এই কথা বললেন। অনেকটা সেই ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না। কারণ এখন প্রশ্ন উঠেছে যে এই নির্বাচনে মার্কিন যুক্তরাষ্ট্র আসলে কোনো পক্ষ নিচ্ছে কিনা, কাকে ক্ষমতায় দেখতে চায়। এই মুহূর্তে বিএনপি এবং জামাতে ইসলামের মধ্যেই মেইন প্রতিদ্বন্দ্বিতা হবে। তো যেহেতু এই প্রশ্ন উঠেছে এবং যেহেতু মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসন এটি বললেন,
আমাদের সন্দেহটা একটু বেরিয়ে যায়। এই সন্দেহের আরো কারণ আছে। কয়েকদিন আগেই গত সপ্তাহে আমি বলেছি, এবং আপনারা জানেন যে ওয়াশিংটন পোস্টে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল, যেখানে ঢাকায় মার্কিন দূতাবাসের একজন কর্মকর্তার সাথে বাংলাদেশের নারী সাংবাদিকদের একটি মিটিংয়ে, সেখানে সেই দূতাবাসের কর্মকর্তা বলছিলেন যে তারা জামাতের সাথে বন্ধুত্ব করতে তাদের কোনো আপত্তি নেই, এবং সেই ফোনালাপটি কিন্তু লিক হয়ে গেছে। এই ফোনালাপটি ফাঁসের মধ্য দিয়ে মার্কিন দূতাবাস ঢাকা অফিসের যে কার্যক্রম জামাত প্রীতি, সেটি প্রকাশ্যে আসার পর থেকে কিছুটা বিব্রত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের এই দূতাবাস। যদিও তাদের এসব কিছু যায় আসে না, এবং তাদের এই জামাত প্রীতি এবং তারপরে এই ব্রেন ক্রিস্টেনসেনের এই কথা, এই সব কিছু মিলিয়ে একটু তালগোল পাকিয়ে যাচ্ছে। আসুন আমরা একটু বিশ্লেষণ করে দেখি আসলে আমেরিকা কাকে ক্ষমতায় চায়। যতই ব্রেন ক্রিস্টেনসেন বলুক, ব্যাপারটা মনে হয় এত সহজ নয়, এবং বিভিন্ন তথ্য উপাত্ত বিশ্লেষণ করলে মনে হয় যে এই নির্বাচনে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা পছন্দ আছে, অ্যাটলিস্ট মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো একটা অংশের, মেবি ডিপ স্টেট আর ওয়াট, সেটি নিয়েই আজকে একটু কথা বলবো। এইখানে আমেরিকা জামাত বা বিএনপিকে যে চায় কি চায় না, এর পেছনে মূল কারণটা কি একটু আলোচনা করি। যে আপনারা জানেন এই মুহূর্তে বিএনপিতে তারেক রহমানের পরে খুব শক্ত অবস্থানে রয়েছেন সালাউদ্দিন আহমেদ, যাকে অনেকে শিলং সালাউদ্দিন বলে থাকেন। এই সালাউদ্দিন আহমেদের সাথে প্রতিবেশী ভারতের খুব ভালো কানেকশন আছে বলেই বাজারে একটা কথা প্রচলিত আছে। এছাড়া বিএনপিতে আমির খসরু, মির্জা আব্বাস, এদেরও অনেকে ভারতপন্থী বলে দাবি করেন, এবং তারা এই মুহূর্তে দলের মধ্যে কিন্তু একটা পাওয়ার এক্সারসাইজ করছে, প্রভাব খাটাচ্ছে, এবং এদের মাধ্যমে বিএনপির সাথে ভারতের একটা যোগাযোগ স্থাপিত হয়েছে বলে শোনা যায়। যদিও বিএনপি আজীবন ভারত বিরোধিতার কথা বলেই রাজনীতি করেছে, তাদের রাজনীতির অন্যতম মূল একটা ডোমেইন হলো ভারত বিরোধিতা। তো সেই ভারত বিরোধিতার রাজনীতি করা বিএনপি ভারতের সাথে একটি যোগাযোগ স্থাপন করেছে, এবং অনেকেই বলেন যে তারেক রহমান যে বাংলাদেশে ফিরেছেন দীর্ঘ নির্বাসন শেষে, এবং জুলাই অভ্যুত্থানের এই যে জঙ্গি অভ্যুত্থানের পরেও তিনি এত সময় নিয়েছেন দেশে ফিরতে, এর মূল কারণ ছিল তার কিছু ক্লিয়ারেন্স ছিল না, এবং ভারত তাকে ক্লিয়ারেন্স দেওয়ায় তিনি ফিরেছেন। সুতরাং এই নির্বাচনে যেহেতু আওয়ামী লীগ মাঠে নেই, সম্ভবত ভারতের একটা পছন্দ হলো বিএনপি, অ্যাটলিস্ট ওভার জামাত। তারা বিএনপিকে প্রেফার করে বলেই অনেক রাজনৈতিক বিশ্লেষক মনে করেন। এই জায়গাতেই মার্কিন যুক্তরাষ্ট্রের আপত্তি। মার্কিন যুক্তরাষ্ট্র চায় এই মুহূর্তে বাংলাদেশে একটি অ্যান্টি ইন্ডিয়ান গভর্নমেন্ট থাকুক। এই রাজনীতির এই খেলাগুলো বুঝতে আমাদের মতো আমজনতাদের খুব কষ্ট হয়। আপনারা দেখেন যে প্রতিদিন ভারতের প্রতিনিধি দলের সাথে আমেরিকার কোনো না কোনো প্রতিনিধি দলের মিটিং হচ্ছে। এই ডিফেন্স চুক্তি তো স্বাক্ষরিত হয়েছে এই 10 বছরের, আবার বাণিজ্য চুক্তি আজ হয় কাল হয় শুনছি, আবার ট্রাম্প ভারতের উপরে ট্যারিফ বাড়িয়ে দিচ্ছে। সুতরাং ভারত এবং আমেরিকার সম্পর্কটা সরল রৈখিক তো নয়ই, বরং এটি ঠিক বোঝা যাচ্ছে না। আবার সারা বিশ্ব আমেরিকার থেকে কিন্তু একটু একটু করে দূরে সরে যাচ্ছে, আমি আগেও বলেছি, এবং বিভিন্ন উদ্যোগগুলোয় ভারত একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। যেমন ধরেন ব্রিক্স, যেখানে ভারত আছে, রাশিয়া আছে, চায়না আছে, সাউথ আফ্রিকা আছে, এখানেও কিন্তু ভারত খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আবার ইউরোপ সম্প্রতি ভারতের সাথে একটা চুক্তি করলো, আবার ইউকে ভারতের সাথে একটা চুক্তি করেছে, আবার চায়না ভারতের সাথে সম্পর্কটা উন্নয়ন করার চেষ্টা করছে, আবার রাশিয়া, ইরান, এদের সাথে ভারতের একটা সম্পর্ক আছে। এই সব হিসাবগুলো কিন্তু আমেরিকার খুব ভালোভাবে নেয় না।
যে সম্পর্কটি খুব বন্ধুত্বপূর্ণ হওয়ার কথা ছিল, বিশেষ করে ট্রাম্প এবং মোদির মধ্যে যে ব্যক্তিগত সম্পর্ক ছিল, এবং ট্রাম্প নির্বাচিত হবার পেছনে এই মোদি ট্রাম্প বন্ধুত্বটা যে ভূমিকা রেখেছিল, সেই জায়গা থেকে প্রথমেই সরে গেছে ট্রাম্প। এবং ট্রাম্প যেভাবে আমেরিকাকে তার সুপ্রিমেসিকে ঝুঁকির মধ্যে ফেলছে, এবং সেই ঝুঁকিতে পড়ার মধ্যে তার যে প্রতিপক্ষ তারা সবাই ভারত কেন্দ্রিক। তো এই জায়গায় আমেরিকা চাচ্ছে না যে বাংলাদেশে একটা প্রো ইন্ডিয়ান গভর্নমেন্ট হোক। এই হিসেব থেকেই কিন্তু আমেরিকা বিএনপির চাইতে জামাতকে ক্ষমতায় দেখতে চাইছে। কারণ জামাত আসলে জামাতের মাধ্যমে ভারতের বিরুদ্ধে একটা প্রেশার কন্টিনিউয়াসলি রাখা যাবে। এই ধরেন ভারতের যে বিরুদ্ধে যে বিচ্ছিন্নতাবাদী গ্রুপগুলো আছে, এই যে পরেশ বড়ুয়ার উল্পা বা এরকম নর্থ ইস্ট স্টেটে বেশ কিছু বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী আছে, তাদের বাংলাদেশ থেকে একটু হাওয়া দেওয়া যাবে, ভারতকে একটু ডিস্টার্ব করা যাবে, ভারতের ঘাড়ের উপরে নিঃশ্বাস ফেলা যাবে। এবং এর ফলে ভারতকে এই এন্ডে, যেখানে শেখ হাসিনার সরকার থাকাকালীন ভারতকে কিন্তু এই এন্ডে নিরাপত্তা নিয়ে মাথা ঘামাতে হয়নি, কিন্তু এখন বাংলাদেশ থেকে জঙ্গি হামলা রপ্তানি করা হবে, ভারতের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীদের দিয়ে ভারতকে ডিস্টার্ব করা হবে, এবং এর মধ্য দিয়ে ভারতকে একটা চাপের মধ্যে ফেলার একটা চেষ্টা আমেরিকা করবে বলে অনেকের ধারণা। এই জন্য আমেরিকা এখন চাইছে জামাতে ইসলাম ক্ষমতায় আসুক। কিন্তু বাস্তবতা হলো যে আমেরিকা চাইলেই বাংলাদেশে সবকিছু হয়, সেটা সব সময় সত্যি নয়। ৭১-এ যেমন প্রমাণিত হয়েছে, এই ২৪-এর জুলাই আগস্টের জঙ্গি অভ্যুত্থানের আগেও অনেকবার আমেরিকা চেষ্টা করেছিল, তারা পারেনি। তো এবারও এই নির্বাচনে জামাতে ইসলামকে আমেরিকা ক্ষমতায় আনতে পারবে কিনা, এটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। খুব স্বাভাবিক হিসেব হলো বাংলাদেশের বড় দুটো দল হলো আওয়ামী লীগ এবং বিএনপি। যখন আওয়ামী লীগ মাঠে না থাকে তখন বিএনপি স্বভাবতই সামনে এগিয়ে থাকে। কিন্তু আজকে বিএনপিকে ঝুঁকির মুখে কেন ফেলা হচ্ছে, বা বিএনপি কেন এই আলাপ উঠছে যে জামাত ক্ষমতায় আসবে? জামাতে তো ক্ষমতায় আসার কোনো সম্ভাবনা নেই, কিন্তু তারপরে এই ন্যারেটিভটা ছড়ানো হচ্ছে। এই জায়গায় বিএনপিকে অত্যন্ত সতর্কভাবে খেলতে হবে। রাজনীতির মাঠে বিএনপি কতখানি ম্যাচিউরিটির সাথে খেলবে সেটা নিয়ে আমার ব্যক্তিগত কিছু পর্যবেক্ষণ আছে, কিন্তু সেটা নিয়ে আমি আরেকদিন আলাপ করব। কিন্তু এই মুহূর্তে আমেরিকা চাইছে প্রথমত বাংলাদেশে একটি ভারত বিরোধী সরকার হোক, এবং এই ভারত বিরোধী সরকার করতে গিয়ে তারা বিএনপি চাইতে জামাতকে বেশি প্রেফার করছে। বিএনপি এই মুহূর্তে ভারতের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে, এবং ক্ষমতায় যাওয়ার পরে ভারতের সাথে এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখবে কিনা সেটাও কিন্তু একটা প্রশ্ন। এই বিষয়টা নিয়ে আমি সম্প্রতি আমার একটা কানেকশন আছে একজন আমেরিকান এক্স ডিপ্লোম্যাটের। তিনি মাঝে মধ্যে আমাদের আগ্রহের কারণেই বাংলাদেশ সম্পর্কে কথা বলেন, এবং তারও বাংলাদেশ একটা আগ্রহের জায়গা। তিনি এই তথ্যটি আমাদের দিয়েছেন, এবং তিনি বলেছেন যে এই কারণে এতক্ষণ যেটা বললাম সেটা আসলে আমাদের সেই বন্ধুর কাছ থেকে পাওয়া। এবং তিনি আমাকে আরো কিছু কথা বলেছেন যে এই মুহূর্তে আওয়ামী লীগের ইন্টারন্যাশনাল কানেকশন বাড়ানো উচিত, আরো ইমপ্রুভ করা উচিত, এবং আওয়ামী লীগের উচিত তাদের ৮ থেকে ১০ জনের একটা টিম থাকা উচিত যারা তাদের ইন্টারন্যাশনাল রিলেশনস গুলো ইমপ্রুভ করবে। এবং তিনি স্পেসিফিক একটি নাম আমাকে বলেছেন যে বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী জনাব AK মোমেন। তিনি বলেছেন যে আওয়ামী লীগের উচিত এই মিস্টার মোমেনকে আরো বেশি কাজে লাগানো, কারণ মিস্টার মোমেনের আমেরিকায় অনেক কংগ্রেসম্যান সিনেটরের সাথে পার্সোনাল যোগাযোগ আছে, এবং মিস্টার মোমেন কিছুটা কাজ শুরু করেছেন। আমার কাছে এই দুটো অ্যাডভাইস খুব ইম্পর্টেন্ট মনে হয়েছে, এবং আওয়ামী লীগ চাইলে এই দুটো অ্যাডভাইস বিবেচনা করতে পারে। তো দেখা যাক আমেরিকা যে ভারত বিরোধী একটা চক্রান্ত করছে, একদিকে ভারতের সাথে বন্ধুত্বের নাটক করছে বা আমরা দেখতে পাচ্ছি, আর একদিকে বাংলাদেশকে ভারতের বিরুদ্ধে কাজে লাগাচ্ছে। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। তিনি বলেন তার শাসনামলেও কিছু নির্বাচন প্রকৃত অর্থে অংশগ্রহণমূলক ছিল না, কারণ বড় রাজনৈতিক দলগুলো গণতান্ত্রিক প্রক্রিয়া বর্জন করেছিল। তিনি বলছেন যে আমি স্বীকার করি এটা আদর্শ ছিল না, এখন এই চক্র ভাঙতেই হবে,
নইলে কোনো মুক্তি নেই। বাংলাদেশে 12ই ফেব্রুয়ারির নির্বাচনটি যে একটা প্রশ্নবিদ্ধ নির্বাচন হতে যাচ্ছে, যে নির্বাচনে বাংলাদেশের লাখ লাখ ভোটার তাদের পছন্দের মার্কায় ভোট দিতে পারবেন না, তার মাধ্যমে নির্বাচনটি কিছুতেই অংশগ্রহণমূলক হয়ে উঠতে পারছে না, এবং এর ফলে বাংলাদেশের সবচেয়ে পুরনো এবং বড় একটি দলকে নিষেধাজ্ঞা জারির মাধ্যমে নির্বাচনের বাইরে রাখার ফলে 12ই ফেব্রুয়ারি নির্বাচনটি একটি প্রশ্নবিদ্ধ নির্বাচন হচ্ছে। শেখ হাসিনা সম্ভবত ঠিক করেছেন যে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে এই বিষয়টি বারবার শিরোনাম করে তিনি 12ই ফেব্রুয়ারির নির্বাচনের বৈধতাকে একেবারে প্রশ্নবিদ্ধ করবেন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম, পর্যবেক্ষক এবং বিশ্লেষকদের সামনে। এই কাজটাতে যে তিনি সফল হচ্ছেন তার প্রমাণ হচ্ছে যতবারই তিনি নির্বাচনটিকে প্রশ্নবিদ্ধ করে, নির্বাচনটিকে তীব্র নিন্দা জানিয়ে কিংবা প্রত্যাখ্যান জানিয়ে কোনো সাক্ষাৎকার দিচ্ছেন কিংবা বার্তা পাঠাচ্ছেন, সেটা এমনভাবে বাংলাদেশ সম্পর্কিত খবর হিসেবে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে শিরোনাম হচ্ছে যে বুঝতে বাকি থাকে না আগামীর নির্বাচনটির মূল খবর হয়ে উঠেছে এই যে 12ই ফেব্রুয়ারির নির্বাচনে শেখ হাসিনার দল আওয়ামী লীগকে অংশ নিতে দেওয়া হচ্ছে না। শেখ হাসিনা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে গত কয়েক মাস ধরে তো ক্রমাগতভাবে সাক্ষাৎকার দিচ্ছিলেনই। এখন যখন তিনি দেখছেন যে বাংলাদেশের সংবাদ মাধ্যম আওয়ামী লীগের কোনো সংবাদ প্রকাশ করে না, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা হিসেবে তার অবস্থান সম্পর্কে কোনো খবর প্রকাশ করতে চায় না এবং এমন একটা ভাব করছে যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হয় যেন স্বাভাবিক, সে অবস্থায় শেখ হাসিনা সম্ভবত এখন নিজে থেকে বার্তা পাঠিয়ে তার মতামত, তার যে সমালোচনা এই নির্বাচন সম্পর্কে সেটা জানান দেওয়া শুরু করেছেন। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম, বিশ্বের শীর্ষস্থানীয় সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে শেখ হাসিনা একটা ইমেল বার্তা পাঠিয়েছেন। সেই ইমেল বার্তায় ইউনূস সরকার যে নির্বাচন অনুষ্ঠান করতে যাচ্ছে সেটাকে তিনি তীব্র সমালোচনা করেছেন, ডিনাউন্স করেছেন, অনেক সংবাদ মাধ্যম লিখছে, প্রত্যাখ্যান করেছেন এবং আন্তর্জাতিক সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসে সেই খবর ছাপা হওয়ার পর স্বাভাবিকভাবেই যেটা হয়, সাবেক প্রধানমন্ত্রী, পদচ্যুত প্রধানমন্ত্রী, নির্বাসিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের আগামী নির্বাচনটিকে প্রত্যাখ্যান করেছে। এ খবর এবিসি নিউজ, আল জাজিরা সহ পৃথিবীর বিভিন্ন দেশের শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যম ছাপিয়েছে। এপি তার এই খবরে সরাসরি লিখেছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস যখন 5ই আগস্টের পর ক্ষমতায় এসেছিলেন তখন তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে একটা সুষ্ঠু, অবাধ, অংশগ্রহণমূলক নির্বাচন করবেন, কিন্তু তারপর তিনি শেখ হাসিনার দল আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা জারি করেন এবং এখন তাদেরকে ছাড়াই নির্বাচন আয়োজন করছেন। এপির সাক্ষাৎকারে বলা হয় যে ভারতের নির্বাসনে থাকা বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের আসন্ন নির্বাচনকে তীব্র সমালোচনা করেছেন এবং তার দলকে নির্বাচনে অংশ নিতে না দেওয়ার প্রেক্ষাপটে দেওয়া এই বক্তব্যে আগামী মাসের গুরুত্বপূর্ণ ভোটের আগে রাজনৈতিক উত্তেজনা আরও বাড়াতে পারে বলে মনে করা হচ্ছে। এই যে নির্বাচনটি কোনো স্থিতিশীলতা দেবে না, বরং বাংলাদেশের বিভক্তি এবং রাজনৈতিক উত্তেজনা আরও বাড়াবে, এই বিষয়টি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এপির এই খবর থেকে সবচেয়ে গুরুত্বের সঙ্গে ছাপছে। অ্যাসোসিয়েটেড প্রেস বলছে যে গত সপ্তাহে তাদেরকে পাঠানো ইমেল বার্তায় শেখ হাসিনা বলেছেন অন্তর্ভুক্তিমূলক, স্বাধীন ও সুষ্ঠু নির্বাচন ছাড়া বাংলাদেশ একটা দীর্ঘস্থায়ী অস্থিরতার মুখে পড়তে যাচ্ছে। তিনি এটাও দাবি করেছেন যে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার পরিকল্পিতভাবে তার দল সাবেক ক্ষমতাসীন আওয়ামী লীগকে নির্বাচন থেকে বাদ দিয়ে তার কোটি কোটি সমর্থকের ভোটাধিকার কেড়ে নিয়েছে। এটাও কিন্তু শেখ হাসিনা বলছেন যে যেহেতু তার দল নির্বাচনে অংশ নিলে তার দলই নির্বাচনে জিতে আসতো, আওয়ামী লীগই আবারও জনগণের ভোটে নির্বাচিত হতো, সেজন্যই পরিকল্পিতভাবে নোবেল বিজয়ী ইউনূস এই কাজটি করেছেন। মানে এর মাধ্যমে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে একটা আন্তর্জাতিক ইমেজ, তিনি যে একটা রাজনৈতিক ষড়যন্ত্রে যুক্ত হয়ে পড়েছেন, যে সম্পর্কে যথাযথভাবে খবর আসলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে খুব স্বাভাবিকভাবে বাংলাদেশের রাজনীতি প্রসঙ্গে তাদের বোধ, বিবেচনা বা দেখবার যে একটা অন্তর্দৃষ্টি, সেটার অভাবের কারণে
তারা যখন অনেক সময় বুঝতে পারেন না, আর বাংলাদেশের সংবাদ মাধ্যম যখন একেবারে চুপ, তখন আসলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সেই সব খবর বের করে নিয়ে এসে লেখা একটা কঠিন কাজ। তখন শেখ হাসিনা এই পদ্ধতিটা গ্রহণ করেছেন যে তিনি নিজেই আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিচ্ছেন এবং প্রতি মুহূর্তে প্রমাণ করছেন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের তার প্রতি এখনো এতটাই আগ্রহ যে তিনি যা বলেন সেই কথাগুলো ছাপতে সারা পৃথিবীর শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যমগুলো আগ্রহী হয়ে ওঠে। শেখ হাসিনা এই এপিকে পাঠানো বার্তাটিতে আরও বলছেন যে প্রতিবারই যদি জনগণের একটা বড় অংশকে রাজনৈতিক অংশগ্রহণ থেকে বঞ্চিত করা হয় তাহলে ক্ষোভ বাড়ে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর বৈধতা ক্ষুণ্ণ হয় এবং ভবিষ্যতে আরও অস্থিরতার ভিত্তি তৈরি হয়। এখন এই রকম কথা যখনই শেখ হাসিনা বলেন তখনই কিন্তু একটা প্রশ্ন করা হয় যে শেখ হাসিনা নিজেও তো অংশগ্রহণমূলক নির্বাচন হতে দেন নাই বাংলাদেশে, এবং অংশগ্রহণমূলক নির্বাচন তিনি যেহেতু হতে দেন নাই, কাজে তিনি এরকম একটা নির্বাচনের কথা বলতে পারেন কিনা। এপির এই সাক্ষাৎকারে একদিকে শেখ হাসিনা তো বারবারই বলছেন যে তারা কোনো দলকে নিষেধাজ্ঞা দেন নাই, মানে আওয়ামী লীগকে যেভাবে নিষিদ্ধ করা হয়েছে, কার্যক্রম নিষিদ্ধ করে একটা নিষেধাজ্ঞায় ফেলে নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত রাখা হচ্ছে, তার আমলে সেটা হয় নাই। বিরোধী দলগুলো বয়কট করেছিল তার আমলের কয়েকটি নির্বাচন। এর পাশাপাশি শেখ হাসিনা বলছেন যে তিনি স্বীকার করেন যে তার আমলে যে নির্বাচনগুলো হয়েছিল সেই নির্বাচনগুলো ফার ফ্রম আইডিয়াল ছিল, মানে আদর্শ যে পরিস্থিতি তার থেকে অনেক দূরে ছিল। এবং শেখ হাসিনা বলছেন যে বাংলাদেশকে এগিয়ে নিতে হলে যা হয়েছে সেই চক্র ভেঙে এগিয়ে যেতে হবে। ইমেইলে শেখ হাসিনা বলেছেন যে বাংলাদেশকে এগিয়ে নিতে হলে রাজনৈতিক নিষেধাজ্ঞা এবং বর্জনের চক্র, মানে ওই সময় যে বিরোধী দলগুলো নির্বাচনে অংশগ্রহণের সুযোগ থাকা সত্ত্বেও বর্জন করেছিল সেই চক্রও যে ভাঙতে হবে সেটাও বলছেন শেখ হাসিনা। এবং তিনি বলছেন যে ওই চক্র ভাঙতে হবে বলে স্বীকার করে তিনি বলেন তার শাসনামলেও কিছু নির্বাচন প্রকৃত অর্থে অংশগ্রহণমূলক ছিল না, কারণ বড় রাজনৈতিক দলগুলো গণতান্ত্রিক প্রক্রিয়া বর্জন করেছিল। তিনি বলছেন যে আমি স্বীকার করি এটা আদর্শ ছিল না, এখন এই চক্র ভাঙতেই হবে, নইলে কোনো মুক্তি নেই। মানে শেখ হাসিনার যে কোনো তিনি তার সময়কার রাজনৈতিক পরিস্থিতিকে যে পিছনে ফিরে দেখছেন, বিশ্লেষণ করছেন এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের মাধ্যমে আন্তর্জাতিক পর্যবেক্ষক বিশ্লেষকদের যেমন তেমনি নিজের জনগণকেও তার একটা ব্যাখ্যা হাজির করতে চাইছেন, সেটাও কিন্তু এপিকে পাঠানো শেখ হাসিনার এই ইমেল বার্তায় পরিষ্কার। শেখ হাসিনা বলছেন বাংলাদেশের একটা বৈধ সরকার প্রয়োজন, কারণ শেখ হাসিনা বলছেন যে ভোট দিতে যদি নৌকার সমর্থকেরা না যায় তাহলে যে পরিমাণ ভোটাররা লাখ লাখ কোটি কোটি ভোটার যে নির্বাচনে অংশ নেওয়ার কোনো অর্থ খুঁজে পাবেন না, সে নির্বাচনের মাধ্যমে যে সরকার আসবে সে সরকার শুধুমাত্র অস্থিতিশীল একটা পরিস্থিতির বাংলাদেশকে একটা দীর্ঘমেয়াদী অস্থিতিশীলতার দিকে নিয়ে যাবে তাই নয়, সে সরকার কোনো বৈধতা পাবে না। কাজেই শেখ হাসিনা বলছেন বাংলাদেশের তো প্রয়োজন একটা বৈধ সরকার যা জনগণের প্রকৃত সম্মতির ভিত্তিতে দেশ পরিচালনা করবে। শেখ হাসিনা আরেকটা কথা বারবার ব্যবহার করছেন যে বাংলাদেশকে তার উন্ড হিল করার সুযোগ দিতে হবে। মানে বাংলাদেশে 2024-এর জুলাই আগস্ট থেকে যে পরিমাণ ক্ষত সৃষ্টি হয়েছে, বিভক্তির ক্ষত, মবের ক্ষত, হত্যার ক্ষত, সংখ্যালঘু নির্যাতনের ক্ষত, জোর জবরদস্তির ক্ষত, আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকদের ওপর ভয়াবহ হামলা মামলার ক্ষত, শেখ হাসিনা বারবার বলছেন যে জাতিকে বাংলাদেশকে সেই ক্ষত সারিয়ে ওঠার সুযোগ দিতে হবে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো, পর্যবেক্ষকেরা, বিশ্লেষকেরা স্পষ্টতই মনে করছেন বাংলাদেশের যে নির্বাচন 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে, আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ না দিয়ে সেটা বাংলাদেশকে কোনো স্থিতিশীলতার দিকে নিতে পারবে না, বাংলাদেশের পরিস্থিতি আরো বিভক্ত, আরো অস্থির করে তুলবে বটে।